নূপুর অ্যান্ড সন্স ১/১/২০২৫ তারিখে নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ। এখানে জানুয়ারি মাসের মোট তার লেনদেনগুলো দেয়া আছে যে ৩ তারিখ আসবাবপত্র ক্রয় ৯,০০০ টাকা, ৪ তারিখ মাল বিক্রয় ১১,০০০ টাকা, ৭ তারিখ ঘর ভাড়া প্রদান ২,৫০০ টাকা, ৯ তারিখ সালামের নিকট ধারে বিক্রয় করা হলো ১৭,০০০ টাকা, ১৩ তারিখ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো ১৩০০ টাকা, ২৫ তারিখ রহিমের নিকট থেকে ধারে ১২,৫০০ টাকার মাল ক্রয় করা হলো, ২৮ তারিখ প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তি ১৫,০০০ টাকা এবং ৩০ তারিখে বলছে কর্মচারীদের বেতন দেয়া হলো ৭,০০০ টাকা। এই অঙ্কটিতে মোট ৩টি করণীয় বিষয় আছে। ক নাম্বার হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা আগে এই মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব। অঙ্কটি পড়ে আমরা মোট বিক্রয় পেয়েছি ২টি। একটি হচ্ছে ৪ তারিখ মাল বিক্রয় ১১,০০০ টাকা এবং ৯ তারিখ হচ্ছে সালামের নিকট ধারে বিক্রয় করা হলো ১৭,০০০ টাকা। যেহেতু আমাদের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে সেহেতু আমরা এখানে একটা ঘর দেব। এখানে দেখো ক নাম্বার মোট বিক্রয়ের পরিমাণ। এখন আমরা এখানে ঘর অঙ্কন করেছি তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। এই তারিখের ঘরে আমাদের তারিখ দিতে হবে, যেহেতু তারিখ ২০২৫। এরপরে আমাদের বিক্রয় দুটার তারিখ অনুযায়ী নিয়ে আসতে হবে। প্রথম বিক্রয়টি ছিল আমাদের কত তারিখে? ৪ তারিখে। তাহলে আমরা এখানে লিখলাম জানুয়ারির ৪-এ মাল বিক্রয় হচ্ছে ১১,০০০ টাকা। এরপরে আছে কি ব্যক্তি সালামের নিকট ধারে বিক্রয় করা হলো ১৭,০০০ টাকা। তাহলে পরের বিক্রয়টা হচ্ছে আমাদের ৯ তারিখ সালামের নিকট ধারে বিক্রয় ১৭,০০০ টাকা। এখন আমরা কি করব? এই দুটোই যেহেতু বিক্রয়ের পরিমাণ ছিল, আমরা এই দুটো যোগ করে দিলাম যে ২৮,০০০ টাকা। ১১ এবং ১৭ হচ্ছে ২৮,০০০ টাকা। এরপরে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে ১৩, ২৫, ২৮ ও ৩০ তারিখের লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা দাও। আমরা জানি যে জাবেদার মোট 5টি কলাম বিশিষ্ট ঘর হয়। এই ছকটি আমরা আগে অঙ্কন করে নিয়েছি। দেখো আমরা জানি যে জাবেদার সব সময় জাবেদার এটি নির্ধারিত একটি ছক যে জাবেদায় সবসময় আমাদের 5টি কলাম বিশিষ্ট একটি ছক অঙ্কন করতে হয়। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এখন আমাদের প্রথম বলছে ১৩ তারিখে ১৩, ২৫, ২৮ এবং ৪ এই ৩০ এই 4টি লেনদেনের কিন্তু আমাদের জাবেদা করতে হবে। প্রথমটা হচ্ছে ১৩ তারিখ। দেখো ১৩ তারিখে কি বলছে? ১৩ তারিখে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো ১,৩০০ টাকা। তাহলে ১,৩০০ টাকা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। একটি প্রতিষ্ঠান সর্বদাই দুইভাবে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে। একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে, অপরটি হচ্ছে প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যাংক হতে। এখানে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো। কি বললাম? যে প্রতিষ্ঠান সবসময় দুইভাবে উত্তোলন করে। একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে উত্তোলন, অপরটি হচ্ছে প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। এখানে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো ১৩০০ টাকা। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে উনি উত্তোলন করছেন ১৩০০ টাকা। তাহলে উত্তোলন যদি ব্যক্তিগত প্রয়োজনে হয় তাহলে সবসময় মনে রাখবে যে উত্তোলন হিসাব ডেবিট হবে। কী হবে? উত্তোলন হিসাব আমাদের ডেবিট হবে। তাহলে এই উত্তোলনটা ইনি প্রতিষ্ঠান থেকে করলো। তাহলে প্রতিষ্ঠান থেকে করার কারণে প্রতিষ্ঠানের নগদ তহবিল বা সম্পদের পরিমাণ কমে যাবে। তাহলে যদি নগদ সম্পদ কমে যায় বা নগদ টাকা কমে যায় তাহলে নগদান হিসাব সবসময় ক্রেডিট হয়। নগদ টাকা প্রতিষ্ঠানে চলে গেলে নগদান হিসাব ক্রেডিট হয়। আর উত্তোলন হিসাব এখানে ডেবিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখব? যে উত্তোলন হিসাব ডেবিট ১,৩০০ টাকা এবং কি নগদান হিসাব ক্রেডিট ১,৩০০ টাকা। আমরা এখানে লিখে দেব যে যেহেতু এটি মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো, আমরা এটা লিখে দিলাম। এরপরে ছিল কি আমাদের
এরপরে ছিল 25 তারিখে কি বলছে, রহিমের নিকট থেকে ধারে 12,500 টাকার মাল ক্রয় করা হলো। তাহলে রহিমের নিকট থেকে ক্রয় করা হলো, মাল ক্রয় করা হলো। একটি প্রতিষ্ঠান যদি পণ্য বা মাল ক্রয় করে তাহলে সবসময় মনে রাখবে এটি একটি মুনাফা জাতীয় ব্যয় বৃদ্ধি পেল। তাহলে মুনাফা জাতীয় ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় হিসাব সর্বদাই ডেবিট হয়। এখানে ব্যয়টা কি হচ্ছে, মাল ক্রয়ের ফলে সবসময় ক্রয় হিসাব ডেবিট হয়। কি হলো, মাল ক্রয়ের ফলে সবসময় ক্রয় হিসাব ডেবিট হয়। এবং এই ক্রয়ের ফলে দেখো, যখন আমরা এই মালটি ধারে ক্রয় করেছি তখন আমাদের প্রদেয় হিসাব বা পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যেহেতু পাওনাদার বৃদ্ধি পেয়েছে এবং আমরা জানি যে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী দায় যদি বৃদ্ধি পায় তাহলে দায় হিসাব ক্রেডিট হয়। এখানে দায় আমাদের কে বৃদ্ধি পাচ্ছে, আমাদের পাওনাদার বৃদ্ধি পাচ্ছে রহিম। তাহলে রহিম আমাদের পাওনাদার বা দায়। তাহলে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে দায়ের নাম কি, রহিম। রহিম আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে এবং ক্রয়ের ফলে, মাল ক্রয়ের ফলে ক্রয় হিসাব ডেবিট হচ্ছে। তাহলে ক্রয় হিসাব আমাদের ডেবিট এবং রহিম প্রদেয় হিসাব, তাহলে প্রদেয় হিসাব রহিম ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখলাম, এখানে আমাদের লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট 12,500 টাকা এবং প্রদেয় রহিম হিসাব 12,500 টাকা। এটি গেল। এরপর আমরা এখানে লিখে দিছি যে ধারে মাল ক্রয় হিসাবভুক্ত করা হলো। এরপরে আরেকটি কি আছে দেখো, এখানে বলছে 28 তারিখ। 28 তারিখে বলছে প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তি 15,000 টাকা। আমরা খুব সহজ নিয়মে জানি যে যদি নগদ টাকা আমাদের আসে তাহলে নগদান হিসাব সবসময় ডেবিট হয়। যেহেতু এখানে নগদ প্রাপ্তি হয়েছে তার মানে কি, নগদ টাকা আমাদের কাছে এসেছে, তাহলে নগদান হিসাব ডেবিট। এবং এই টাকাটা কার কাছ থেকে এসেছে, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবও আমাদের সম্পদ, এখানে সম্পদ হ্রাস পাচ্ছে। মনে রাখবে প্রাপ্য হিসাব কি, যার কাছ থেকে আমরা ভবিষ্যতে টাকা পাবো সেটি হচ্ছে প্রাপ্য হিসাব। এবং এই টাকাটা কি হচ্ছে, নগদ প্রাপ্তি। তাহলে নগদ পাওয়ার কারণে আমরা জানি যে যা আসবে, যদি নগদ টাকা প্রতিষ্ঠানে আসে নগদান হিসাব ডেবিট হয়। যেহেতু প্রাপ্তি হয়েছে তার মানে কি, নগদ টাকা আমাদের এসেছে, তাহলে নগদান হিসাব ডেবিট। এবং এই টাকাটা কার কাছ থেকে এসেছে, প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব কমে যাচ্ছে, একটি সম্পদ আমাদের কমে যাচ্ছে। এই লেনদেনের ফলে একটি সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং অপর একটি সম্পদ হ্রাস পাচ্ছে। নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং প্রাপ্য হিসাব, এই সম্পদটা হ্রাস পাচ্ছে। তাহলে নগদ বৃদ্ধি পেলে নগদান হিসাব ডেবিট এবং এটিও সম্পদ, এই নগদ টাকাও সম্পদ এবং প্রাপ্য হিসাবও সম্পদ। তাহলে যখন সম্পদ বৃদ্ধি পায় তখন ডেবিট হয় এবং যখন সম্পদ হ্রাস হয় তখন ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পাচ্ছে, নগদান হিসাব ডেবিট, এবং প্রাপ্য হিসাব সম্পদ হ্রাস পাচ্ছে, তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব নগদান হিসাব ডেবিট 15,000 টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 15,000 টাকা। এখানে লিখে দিছি। এখন প্রাপ্য হিসাব থেকে যেহেতু নগদ টাকা পাওয়া গেল, এরপরের লেনদেনে আসি। এরপরে বলছে দেখো কি বলছে, 30 তারিখ। 30 তারিখে কর্মচারীদের বেতন দেওয়া হলো 7,000 টাকা। এখন এই কর্মচারীদের বেতন প্রদান, বেতন কি, বেতন একটি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়। কর্মচারীদের বেতন প্রদান করা হলো 7,000 টাকা। বেতন প্রদান একটি প্রতিষ্ঠানের সবসময় মুনাফা জাতীয় ব্যয়। এখানে বেতন প্রদানের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে ব্যয় হিসাব সবসময় ডেবিট হয়। তাহলে বেতন বাবদ আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে বেতন হিসাব ডেবিট। এবং এই বেতনটা কিসে দেওয়া হয়েছে, বেতন সর্বদাই আমরা এখানে বুঝতে হবে যে এখানে কিছু বলা নেই, তার মানে এই বেতনটা আমরা নগদে দিয়েছি। তাহলে নগদে দেওয়ার ফলে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে নগদ তহবিল হ্রাস পাওয়ার কারণে নগদ সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তাহলে নগদান হিসাবে আমাদের ক্রেডিট। এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, বেতন বাবদ ব্যয় বৃদ্ধি পায়, বেতন হিসাব ডেবিট। তাহলে আমরা কি লিখব, আমাদের লিখতে হবে যে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, কর্মচারীদের বেতন দেয়া হলো।